আমরা বোধহয় আমাদের লাস্ট ক্লাসে এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল কিভাবে করে সে ব্যাপারে একটু আলোচনা করেছিলাম। দেখতে পাচ্ছ তোমরা যে এই মেথডটা ফলো করেছিলাম আমরা, যে 2 to the power k, যেখানে k হচ্ছে নাম্বার অফ ক্লাসেস, n ছিল নাম্বার অফ অবজারভেশনস, একটা ডাটা সেটে কতগুলো অবজারভেশন থাকে সেটা নিয়ে। আমি আন্দাজে এমনি একটা ডাটা নিয়ে তোমাদের ডাটা সেটটা যদিও হাতের কাছে নেই, জাস্ট বোঝানোর জন্য আমি এরকম বলেছিলাম তোমাদের যে কিভাবে আমরা নাম্বার অফ ক্লাসেস ঠিক করব, ক্লাস উইথ ঠিক করব, তারপর একটা ফ্রিকোয়েন্সি টেবিল কিভাবে কমপ্লিট করব সে বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। টেবিলটা কেমন হবে, টেবিলের নাম দিতে হবে, তারপর কোন কোন কলামে কি কি থাকবে, সেই কলামগুলোর হেডিং কি কি এবং কিভাবে আমরা হিসাবগুলো করব সে ব্যাপারে আলোচনা হয়েছিল অলরেডি। অর্থাৎ ডেটা সেটকে আমি কিভাবে প্রেজেন্ট করব টেবিলের মাধ্যমে, যার নাম হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। এই বিষয়ে আমার ছিল আমাদের লাস্ট আলোচনা আর কি, আমাদের আমার যতদূর মনে পড়ে তোমাদের ক্লাসে। আর এরপর প্রেজেন্টেশন আরো আছে তোমার, ইসের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। সেগুলো হলো, দেখো এখানে আমি একটা দুটো স্যাম্পলের মতো করে রেখেছি, জাস্ট নাথিং এলস, এর বেশি কিছু নয়। যেমন আমরা ডেটা সেটকে কিভাবে গ্রাফ আকারে প্রকাশ করতে পারি। একদম প্রথমে দেখো নাম্বার 1 আছে বার ডায়াগ্রাম, নাম্বার 2 পাই চার্ট, নাম্বার 3 হিস্টোগ্রাম, নাম্বার 4 ফ্রিকোয়েন্সি পলিগন, নাম্বার 5 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন অথবা ওজাইভ। প্রথমে আমি বার ডায়াগ্রাম এন্ড পাই চার্ট এই দুটোর ব্যাপারে একটু বলি। এই দুটো মোটামুটি একই ধরনের ডেটার ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ কি ধরনের ডেটার ক্ষেত্রে আমরা বার ডায়াগ্রাম বা পাই চার্ট ব্যবহার করি সেটার কথা বলছি আমি। একটা এক্সাম্পল আমি এমনি লিখে রেখেছি, দেখো এক্সাম্পলটা অবশ্য বই থেকেই নেয়া। আমি তোমাদের যে বইটা থেকে আমি এক্সাম্পল দেখাচ্ছিলাম, এই যে এই এক্সাম্পলটা আমি তোমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের সময় কিন্তু বলেছিলাম অলরেডি, মনে করে দেখো এই এক্সাম্পলটা, মানে বই থেকে দেখাচ্ছিলাম আর কি। তো এটার কিভাবে ওই যে ইয়েগুলো করে, ক্লাস ইন্টারভেল গুলো করে, কিভাবে হিসাব করে সেটা ডিটেইলস আলোচনা করা হয়েছে, কেমন করে টেবিল করে। তো এটা এখন আমরা অন্য একটা ইয়েতে দেখি, যে গ্রাফ দিয়ে কিভাবে আমরা প্রকাশ করব সেটা। যেমন এখানে কিন্তু তোমার প্রথমে দেখো বার চার্ট কথা বলা, মানে বার ডায়াগ্রাম বা বার চার্ট, তোমরা এই ধরনের গ্রাফ প্রচুর দেখেছো আর কি, অনেক দেখেছো। তারপরে যে দেখো পাই চার্ট, পাই চার্টটা হচ্ছে এরকম বৃত্ত এঁকে করতে হয়, এক এক সেগমেন্টে এক এক কালার বা এক এক ডিজাইন করে দেয়া থাকে, বা এক এক নাম বা পার্সেন্টেজ লেখা থাকে। এগুলো তোমরা করেছো কিন্তু, মানে সরি করোনি, না করলেও হয়তো দেখেছো, বিভিন্ন জায়গায় দেখেছো আর কি এই ধরনের গ্রাফ, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। তো আমি জানি না করেছো কিনা তোমরা, করে না থাকলেও সমস্যা নেই, আমরা একটু দেখবো কেমন করে করে। মনে করো এখানে একটা ডেটা আছে, এই যে টেবিল 2.1, আশা করি সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনে, অন স্ক্রিন যেহেতু শেয়ার আছে। এখানে দিয়েছে যে ফ্রিকোয়েন্সি টেবিল ফর ভেহিকলস সোল্ড ইন লাস্ট মান্থ at Applewood Auto Group by locations, অর্থাৎ বিভিন্ন লোকেশনে এই Applewood Auto Group যে আছে তাদের যে লাস্ট মান্থের যে যে পরিমাণ সেল হয়েছে গাড়ির, সেটার একটা হিসেব দেয়া আছে। দেখো লোকেশনের নাম দেয়া আছে, 4টা লোকেশন, নামগুলো খেয়াল করে দেখো কি কি আছে, কেইন, ওলেন, শেফিল্ড আর টেনেস্টা। আর নাম্বার অফ কার্স, কি পরিমাণ সেল হয়েছে তাদের এই অটোমোবাইল গ্রুপ থেকে, সেই সংখ্যাটাও দেয়া আছে। এটা যদিও অলরেডি একটা টেবিলের মাধ্যমে প্রকাশ করা, তারপরে আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে এটাকে প্রকাশ করতে পারি ইচ্ছে করলে। কিভাবে, যেমন মনে করো প্রথমে কি ধরনের ডেটা সেটটা একটু খেয়াল করো, এক পাশে দেয়া আছে নাম, দেখো এক পাশে নাম দেয়া আছে, আরেক পাশে হচ্ছে ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ, মানে ওই জিনিসটা কয়টা বা কতগুলো। আচ্ছা,
সো যখন এরকম এক পাশে নাম দেয়া থাকবে, লোকেশনের নেম দেয়া আছে তাই না, অন্য পাশে নাম্বার অফ কার্স, যেটার ফ্রিকোয়েন্সি যত আর কি, সেটাই নাম্বার অফ সামথিং। তো তখন আমরা এই ধরনের ডেটা মানে গ্রাফ ফলো করি, এরকম ডেটাকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করার জন্য। আচ্ছা, তো আমি তোর বইয়ের মতো কোনো সুন্দর করে আঁকিনি, একটা রাফ করেছি যেটা, সেটা এখানে মোটামুটি ভাবে একটু লেখা আছে। দেখো এখানে অবশ্য বলতে হয় যে কোন এক্সিসে আমরা কি ধরবো, এগুলো বলে নিলে ভালো আর কি। আচ্ছা, যেমন আমি এক্স ওয়াই, আর আমি যেহেতু হাতে এঁকেছি জিনিসটা, সে কারণে আর এক্স আর ওয়াই এক্সিস সেভাবে দেখাতে পারছি না এখানে। আমি দাঁড়াও, একটু হোল্ড করো, আমি ইয়ে করছি, তোমাদের দেখানোর ব্যবস্থা করছি। হ্যাঁ, এবার দেখা যাক কেমন করে এটা করে। তো এইদিকে হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, আর এইদিকে হলো যে আমাদের ওয়াই অ্যাক্সিস। তো এই যে এক্স আর ওয়াই অ্যাক্সিস, এটা কিন্তু আম, আমাদের জানতে হবে যে কোন অ্যাক্সিসে কি দেব আমরা, সে কথাই কিন্তু শুরুতে বলা আছে, যে আমাদের উপরে হচ্ছে যে এদিকে ওয়াই অ্যাক্সিসে আমরা বসাই তোমার নাম্বার অফ কার্স সোল্ড, আর এক্স অ্যাক্সিসে আমরা বসাচ্ছি নেম অফ দ্য লোকেশনস, নামগুলো বসাচ্ছি আর কি। খেয়াল করে দেখো, লোকেশন নেমস, কোন কোন লোকেশনে কি পরিমাণ সেল হচ্ছে, সেটা হচ্ছে আমার, এদিকে হলো আমার নাম্বার অফ কার্স সোল্ড। আমি তো অতটা লিখিনি এখানে, নাম্বার অফ কার্স সোল্ড, সোজা কথা এখানে আমরা ওই ফ্রিকোয়েন্সিটা বসাবো, কতগুলো আর কি। আর যেহেতু আমি এক্স অ্যাক্সিস এ শুধুমাত্র নাম বসাচ্ছি, কোনো স্কেলিং এর প্রয়োজন নেই, সেটা আমি লিখে দিয়েছি অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। এটা আসলে এখানে এই এই কথাটা লেখার দরকার নেই তোমাদের এখানে, ঠিক আছে? এটা অন্যান্য গ্রাফগুলোতে লাগে, এটাতে লাগে না। এই বার ডায়াগ্রামে আমার স্কেলিংটা প্রয়োজন হয় না, এক্স অ্যাক্সিস এ যেহেতু আমি শুধুমাত্র নামগুলো বসাচ্ছি সে কারণে। আর ওয়াই অ্যাক্সিস এ যেহেতু আমি নাম্বার অফ কার্স সোল্ড এটা হিসাব করে বসাচ্ছি, তাই সেখানে আবার স্কেলিংটা প্রয়োজন আছে আমার। তো এখানে আমি আন্দাজে দিয়ে রেখেছি আর পুতুলাকে, দেখতেই পাচ্ছি, যেহেতু গ্রাফ পেপার ব্যবহার করিনি, আন্দাজে আমি স্কেলিং এর হিসাবটা করে রেখেছি, বলেছি যে একটা স্কোয়ারে 1 ইউনিট ধরছি আমি। তো হিসাবটা আসলে কেমন একটু দেখো, কি হিসাবে করলাম। আমার যে ডেটা সেটটা ছিল, সেই ডেটা সেটটা কিন্তু খেয়াল করে দেখো, এই নাম ছিল তাই না, এই যে ডাটা তোমরা এখন দেখতে পাচ্ছ টেবিল 2.1, এই নামটা ছিল, মানে সরি এই টেবিলটা ডাটা আর কি আমরা ওই গ্রাফে আঁকার চেষ্টা করছি। সো সবচেয়ে বড় যে ভ্যালুটা আছে 52, নাম্বার অফ কার্স। সো এখন তুমি যদি একটা স্কোয়ারকে 1 ইউনিট করে ধরো ওয়াই এক্সিসে, মানে যেটা আমরা ওয়াই এক্সিসে বসাবো নাম্বার অফ কার্স, একটা স্কোয়ারকে 1 ইউনিট করে বসালেই কিন্তু তোমার 52টা ছোট ছোট স্কোয়ার লেগে যাচ্ছে। গ্রাফ পেপারে, অবশ্যই গ্রাফ পেপারে করবে তোমরা। আর সবচেয়ে ছোট ভ্যালুটা 40, সেটা আমার এখন না দেখলেও চলছে, সবচেয়ে বড় ভ্যালুটাই ফলো করবে 52, অনেক বড় কিন্তু। সো 5টা ব্লক লাগবে, এবং 6 নাম্বার ঘরে যে আরো 2 ঘর লাগবে আমার, মোটামুটি এমনি ওই বারগুলো আঁকতে যে আমার বড় হয়ে যাবে। তো যদি এমন থাকতো আমাদের 12, 13, 8, 7, 9, তাহলে কিন্তু আমি তিনটা বা চারটা চারটা স্কোয়ারকে 1 ইউনিট করে ধরতে পারতাম, কারণ গ্রাফটা বেশি ছোটও হওয়া যাবে না, আবার একেবারে অনেক বড় হয়ে যাচ্ছে, তোমার জায়গাই হবে না, সেটাও হয়ে যাবে না। যেমন এখানে যদি আমার 52 না হয়, যদি 152 থাকতো হাইস্ট, 140, 145 এভাবে থাকতো, তাহলে কিন্তু আমার স্কেলিংটা আবার ওভাবে করতে হতো, যে একটা স্কোয়ারকে আমি 10 করে ধরি, ঠিক আছে, বা একটা স্কোয়ারকে 5 করে ধরি, যেভাবে ধরলে স্কেলিংটা সহজ হয়। তোমরা বুঝো জিনিসটা আর কি, স্কেলিং বিষয়টা আমাকে আর অতটা ডিটেল বলতে হবে না, আই হোপ সো। তো এখন আম, এই যে স্কেলিংটা আমরা করার পর, এরপর বারের যে উইথ, খেয়াল করে দেখো আমি যে কতটা উইথ দিয়েছি আর কি।
এই উইডথটা হচ্ছে ইচ্ছে মতন আর কি, আমি যে এখান থেকে এতটুকু উইডথ দিলাম, এটা আমি ইচ্ছে মতো দিয়েছি আর কি, আরবিট্রারিলি। কিন্তু প্রথমটা যতটুকু দেবে তুমি উইথ, কেন আমি ইচ্ছে মতো দিলাম, কারণ আমার এক্স এক্সিস এর কোনো স্কেলিং নেই তো। এই যে এক্স এক্সিস এর নামগুলো বসাচ্ছি, এদের কোনো স্কেলিং আছে, নেই তো। তাই ইচ্ছে মতো উইথ দিয়েছি আমি একটা বার। আর হাইট কি হবে? হাইট হচ্ছে যার ফ্রিকোয়েন্সি যত, মনে করো এটা হচ্ছে 52, হিসাব করে করে 52 গেলাম, এটা মনে করো 5 10 করে হিসাব করে যাচ্ছি আর কি আমরা, এরকম আনুমানিক। এই যে তুমি গ্রাফ পেপারে বসালে বুঝতে পারবে আর কি। আচ্ছা যাই হোক, তারপর যেটার যত সেই অনুযায়ী তার হাইট গুলো হয়ে যাবে এখানে আমাদের প্রতিটা বারের। এবং প্রথমটার উইথ যতটুকু দেবে, পরের সবগুলোর উইথ সেম রাখবে আর কি, না হলে কিন্তু দেখতে খারাপ লাগবে। এই চওড়াটা যেন সমান থাকে আর কি। এবং প্রথম দুটোর মাঝখানে দেখো যতটুকু গ্যাপ দিয়েছি আমি, এটা আর এটার মাঝখানে, পরের গুলোর মাঝেও কিন্তু মোটামুটি ভাবে সেম গ্যাপই আমি রাখার চেষ্টা করেছি, না হলে এটাও কিন্তু খারাপ দেখাবে যদি কম বেশি হয়ে যায়। আর একেবারে জিরো থেকে স্টার্ট করিনি, তাই একটু গ্যাপ দিয়ে এখানে এই গ্যাপটা দিয়েছি আর কি, এটাও ইচ্ছা মতন। খুব বেশি দূরে যাওয়া দরকার নেই, আবার একেবারে এখান থেকেও ইচ্ছা করলে স্টার্ট করতে পারতাম আমি, আমি এখান থেকেও স্টার্ট করতে পারতাম, মানে বারটা আঁকা শুরু করতে পারি, ইচ্ছা আর কি তোমার। একটু গ্যাপ দিয়ে আঁকলে দেখতে ভালো লাগে আর কি, দ্যাটস অল, এর বেশি কিছু না। তবে যখন যেটাই তুমি আঁকবে, অবশ্যই গ্রাফের নাম লিখতে হবে তোমাকে। যেমন আমি যদি তোমাদের বই থেকে দেখাই, তাহলে দেখবে যে ও যে গ্রাফটা যে এঁকেছে এখানে, দেখো গ্রাফের নিচে ফিগারের নাম দিয়েছে। ওর যদিও লিখেছে চার্ট, ওরা চার্ট লিখেছে, নাম্বার অফ ভেহিকলস সোল্ড বাই লোকেশনস। এটা আসলে কথাটা এইভাবে না লিখে আমি তোমাদের সাজেস্ট করব তোমরা সম্পূর্ণভাবে এইভাবে লিখবে। দেখো নিচে আমি একটা নাম লিখেছি আর কি, নামটা খেয়াল করে দেখো কি আছে। নামটা আছে যেরকম বার ডায়াগ্রাম ফর দ্য নাম্বার অফ কার্স সোল্ড ইন ডিফারেন্ট লোকেশনস। আচ্ছা, মানে মিনিমাম একটা কিছু থাকতে হবে। অনেকে করে কি শুধুমাত্র বার ডায়াগ্রাম লিখেই আর কিছু লিখে না, এটাও আবার ভুল। তুমি এমনিতেই কতগুলো বার ডায়াগ্রাম আঁকলে, কিন্তু কিসের বার ডায়াগ্রাম দেন সেটা যদি তুমি নিচে এরকম স্পষ্ট করে উল্লেখ করে না দাও, তাহলে তো কেউ বুঝবে না যে কিসের বার ডায়াগ্রাম। আমি দেখতে পাচ্ছি বার ডায়াগ্রাম, কিন্তু কিসের সেটা তো বুঝতে হবে আমাকে। সো এক্স এক্সিস ওয়াই এক্সিস এর নামগুলোও ঠিক মতো দিতে হবে। এই যে লোকেশন নেমস এই বরাবর, আর ওই বরাবর ছিল হচ্ছে আমাদের নাম্বার অফ কার সোল্ড, এভাবে দিতে হবে আর কি। এই হলো বার ডায়াগ্রাম। এখন এই ডাটা সেটটাই আমি অন্যভাবেও করতে পারি, যেটাকে আমরা বলছি এই যে পাই চার্ট বা পাই ডায়াগ্রাম। বৃত্ত এঁকে করতে হচ্ছে এটা আমাকে। সো বৃত্তটা কিন্তু তোমার এই যে বিভিন্ন সেগমেন্টে ভাগ করা আছে, অবশ্যই যে ডাটা সেট যতটা ইয়ে করে দেওয়া আছে, তোমার ভ্যালু যত আছে সেই অনুযায়ী কিন্তু দেয়া আছে, ঠিক আছে। যেটার যতটুকু আছে, যেমন প্রথম যে লোকেশনটা খেই, এই নাম্বারটা খেয়াল করে দেখো, 52, তারপরে ওলান 40, শেফিল্ড 45, তারপর একটা 43, এদেরকে আমি এই অ্যাঙ্গেলে কনভার্ট করব, ডিগ্রি অফ অ্যাঙ্গেলস। অর্থাৎ একটা বৃত্তে কিন্তু টোটাল আমার কত ডিগ্রি কোণ থাকে? একটা বৃত্তেতে আমার মোটামুটি টোটাল, তোমরা সবাই জানো, উই হ্যাভ 360 ডিগ্রি ইন টোটাল, ঠিক আছে। এই একটা বৃত্ত যদি আঁকো, দেখবে এখানে মোটামুটি 360টা 360 ডিগ্রি আমাদের আছে এখানে আর কি, এটা মনে করো কেন্দ্র। আচ্ছা, তো এই 360 ডিগ্রির ক্ষেত্রে এখন আমি বের করার চেষ্টা করবো যে কার ভাগে কত ডিগ্রি পড়বে। এই যে চারটা নাম আছে এখানে, ঠিক আছে, প্রত্যেকের বিভিন্ন লোকেশনের, কত লোকেশনে কত সেল হয়েছে, এদেরকে আমি, এই সংখ্যাগুলোকে আমি ডিগ্রিতে কনভার্ট করব ঐকিক নিয়ম অঙ্কের মাধ্যমে আর কি, সিম্পল ঐকিক নিয়ম অঙ্ক। কি করবো, প্রথমে টোটালটা বের করবো। টোটাল হচ্ছে 180, এই যে এখানে যদিও মিলে গিয়েছে একেবারে সমান সমান 180, ফ্র্যাকশন মানে 180 নাও মিলতে পারে, অন্য কিছু হতে পারে, সেক্ষেত্রে আমার কোণের হিসাবগুলো হয়তো ফ্র্যাকশন আসবে।
ফ্র্যাকশন আসলেও সমস্যা নেই। আহ, আচ্ছা যাই হোক, কোন হিসাবটা কি হয় একটু দেখো। টোটাল তো 180 না? হিসাবটা তোমরা এভাবেই করে ফেলতে পারো যে 180, মনে করো প্রথমটা 52, 180-তে 52, তারপরে আমরা ঐকিক নিয়ম অঙ্ক যেভাবে করেছো আর কি তোমরা, ইনসার্স মেথড, একে কত, তারপরে হচ্ছে তোমার 360 ডিগ্রিতে কত, কনভার্ট করে ফেললে তুমি 360 ডিগ্রির জন্য তার ভাগে কত কত ডিগ্রি পড়বে। তো এই হিসাবটা খুবই সহজ, যে 180 ভাগের 52 গুণ হচ্ছে 360। এই কাজটাই আমি করেছি এখানে, ঠিক আছে? এটা দেখাতে হবে না, তোমাদের বোঝানোর জন্য পাশে একটু একটা দুটো করে রেখেছি আর কি আমি এখানে, রাফ হিসেবে আর কি। তো এইভাবে বাকি সবগুলো বের করা হয়েছে, কার ভাগে কত ডিগ্রি কোণ সবই বের করে ফেলা হলো। এরপর এই কোণগুলোকে আমরা দেখো কি করা হয়েছে, একটা বৃত্ত এঁকে বিভিন্ন ভাগে ভাগ করা হচ্ছে। কেমন করে করে একটু দেখো। নিয়মটা হচ্ছে কোনো চাঁদা ইউজ করা দরকার নেই, চোখের আন্দাজে কাজ করবে আর কি। কেমন করে চোখের আন্দাজে? আম, সহজ উপায় হচ্ছে যে 90 ডিগ্রির এবং 90 ডিগ্রির কাছাকাছি যে ভ্যালুগুলো থাকে, যেহেতু আমরা জানি 90 ডিগ্রি মানে হচ্ছে একেবারে সোজাসুজি ভাবে এরকম একটা সমকোণ হয়ে যাবে। তো এই সমকোণ এবং এই সমকোণের আশেপাশে যে ভ্যালুগুলো থাকে এবং এই সমকোণে যে গুণিতক গুলো থাকে, সেগুলো আমরা একটা মনে চোখের আন্দাজ হিসাব করবো আর কি। বিষয়টা আমি বলতে চাচ্ছি এরকম, মনে করো একটা ইয়েকে যদি আমি এরকম, এই একটা সমকোণে এরকম 4টা সমকোণে যদি ভাগ করে ফেলি আমি একটা বৃত্তকে, আমি তো হাতে আঁকছি তাই একটু বাঁকা হয়ে যাচ্ছে আমারটা। আচ্ছা, এরকম 4টা সমকোণে ভাগ করে ফেলবে এবং পেন্সিলে করবে তোমরা জিনিসটা আর কি। এটা গ্রাফ পেপারে করা দরকার নেই, এটা সাদা পেপারে করতে পারো এই বার ডায়াগ্রামটা, সরি এই পাই চার্ট এটাকে। এখন দেখো তোমরা এটার সরি, তো একটা 90 ডিগ্রি অলরেডি কিন্তু আমার আছে এই যে, তো একটা রেখে দিই তাহলে। আমি মনে করি এটা আমার 90 ডিগ্রি, কার জন্য রেখে দিলাম? শেফিল্ড, এই এরিয়াতে যতগুলো গাড়ি সেল হয়েছে সেটার জন্য। এখন এই 90 ডিগ্রির মধ্যে কিন্তু এই যে এটা, এই 90 ডিগ্রির মধ্যে আর আর কেউ আসবে না। বাকি যে রইলো এটা, এটা আর এটা, এদের মধ্যে বাকিদেরকে ভাগ করে দিতে হবে। এখন এখন 90 ডিগ্রির কাছাকাছি আর কোনটা আছে একটু দেখি তো আমরা। বোধ হয় 86 ডিগ্রি আছে এই যে এখানে, 86 ডিগ্রি। তাহলে আমি কিন্তু এই হিসাব কিন্তু করে ফেলেছি, একটা কিন্তু এর মধ্যে কিন্তু আর কেউ আসবে না। হয় এই যে একটা বাহু আছে এটার ওদিকে যাও, অথবা এই বাহুর এইদিকে আসো, যে কোনো একদিকে যাও। 86 ডিগ্রি হিসাব করে ফেলি। তো 86 ডিগ্রি কিন্তু মোটামুটি ভাবে আমি বুঝতে পারছি যে আমার 86 ডিগ্রি হলো 90-এর কাছাকাছি কিছু একটা আর কি। তো আরো একটা 90 যা আছে সেখান থেকে একটু কম নেই তাহলে আমি, এই মনে করো 86 তো 90 একদম ক্লোজ হবে, এই এতটুকু নিলাম। মনে করো 6 ডিগ্রি বাদ দিয়ে নিলাম আর কি, আমি 4 ডিগ্রি বাদ দিয়ে নিলাম, তাহলে এইটুকু হয়ে গেল আমার 86 ডিগ্রি। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে তোমার ওইটুকু নেওয়া হয়ে যাওয়ার পর এই 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 90 ডিগ্রি নেওয়া হয়ে গেল, এটা তো একদম প্রথমেই নেওয়া হয়ে, মানে নেওয়া হয়ে গিয়েছে আমাদের। তারপরে এই এর পর থেকে নিচের দিকে নিয়েছি আমি 86 ডিগ্রি। তো বাকি আছে কোনটা আমার? বাকি আছে কিন্তু ওই যে বাকি অংশটুকু, ওইটুকু বাকি আছে ওই বাকি দুটার জন্য আর কি, এই যে 104 ডিগ্রি আর 80 ডিগ্রি এদের জন্য। তো 180 ডিগ্রিও কিন্তু আমার 90-এর কাছাকাছি তুলনামূলকভাবে 104-এর তুলনায়। তো কি করব আমি, মোটামুটি ভাবে একটু চোখের আন্দাজে কাজ করি। মনে করো এটা হচ্ছে 90 ডিগ্রি আমার ছিল, তার সাথে আরেকটু বাড়িয়ে ধরবো আর কি আমি, এটা হয়তো হতে পারে আমার 104 ডিগ্রি, বা 80 ডিগ্রিটাও তুমি ধরতে পারো, ইচ্ছে আর কি। যে কোনো একটা নিবে আর কি তুমি, ঠিক আছে? যে কোনো একটা নিবে, হয় 86 ডিগ্রি হিসাব করো, হয় তুমি 86 ডিগ্রি হিসাব করো এই থেকে এদিকে, অথবা 104 ডিগ্রি হিসাব করো। যে কোনো একটা করলে বাকিটা অটোমেটিকলি এমনিতেই বের হয়ে চলে আসবে।
এভাবে এই কোণগুলো বের করবে তোমরা আর কি, চোখের আন্দাজে কাজ করবে। একেবারে চাঁদা ধরে কাজ করার কোনো দরকার নেই। আবার এমন করো না বললে যে এইটা 90 ডিগ্রি, তা তো না। আমাদের চোখের তো একটা আন্দাজ আছে 90 ডিগ্রি হবে, এরকম সমকোণের মতো আর কি। তারপর তোমার 90 ডিগ্রির সাথে যদি 45 ডিগ্রি যোগ করে দাও, মানে একটা 90 ডিগ্রি প্লাস তার আরো অর্ধেক। ঠিক আছে, একটা 90 ডিগ্রি মনে করো, এদিকে আছে আমার 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি প্লাস আরো 45 ডিগ্রি, তাহলে 135 ডিগ্রি। এইভাবে ওই 90-এর গুণিতক গুলো বা 90-এর অর্ধেক বা 90-এর 3 ভাগের 1 ভাগ এই হিসাব করে করলে দেখবে যে তোমার হিসাবটা তুমি চোখের আন্দাজে করে ফেলতে পারছো। আচ্ছা, আর সে কারণে আমি ওই যে 90 ধরে কাজ করছি, যেহেতু আমি কোনো চাঁদা ইউজ করছি না। এখন এই বৃত্তের ভেতরে একটু হালকা স্কেচ করে দিবে। মনে করো এটা আমি এরকম টিক চিহ্নই রাখলাম, যেহেতু টিক চিহ্ন দিয়ে ফেলেছি, এটাকে মনে করো ক্রস চিহ্ন দিলাম। তো মনে রাখবে কার ভাগে কোন ডিগ্রি কে, সেটা একটু খেয়াল করতে হবে। এটা মনে করো এরকম ডট চিহ্নই দিয়ে রাখলাম এইভাবে। আচ্ছা, দেন আমরা আরেকটা ব্ল্যাঙ্ক রেখে দিই আর কি। তারপর পাশে দিয়ে এভাবে চিহ্ন দিয়ে বলে দিতে হবে যে কোনটা কে, না হলে কিন্তু আবার গ্রাফটা অপূর্ণ থেকে যাবে আর কি। যেমন একটা তুমি একটা একটা দিয়েছি আমরা, টিক সাইন দিয়েছি আমরা, আরেকটা দিয়েছি ক্রস সাইন, আরেকটা দিয়েছি ডট সাইন, আরেকটা আমরা ব্ল্যাঙ্ক রেখেছি। তা কার নামে কোনটা একটু মনে রাখবে যে কোনটা কত ডিগ্রি ধরেছিলাম। উল্টো পাল্টা হলে কোনো সমস্যা নেই, কোনোটা আগে পরে হলে কোনো সমস্যা নেই। আমি আমার সুবিধা মতো এঁকেছি, সেই হিসাবে আমার এরকম হবে। তারপর নিচে ফিগারের নামটা দেবে অবশ্যই। ঠিক আছে, অবশ্যই ফিগারের নামটা দেবে তোমরা নিচে। এটা যেমন বার ডায়াগ্রাম লিখেছিলাম আমরা, এটা সেম জিনিসটাই, যেহেতু সেম ডেটা, বাকিটুকু ঠিকই থাকবে। এখানে আমরা শুধু লিখবো, এই জায়গাটাতে আমরা লিখবো পাই চার্ট। ঠিক আছে, এই বার ডায়াগ্রাম পরিবর্তে এই জায়গাটা আমরা লিখবো পাই চার্ট। আর বাকি যে অংশ হচ্ছে ফর দ্য নাম্বার অফ কার্স সোল্ড ইন ডিফারেন্ট লোকেশনস, এটা ঠিকই থাকবে আর কি। দেখো আমি এখানে গ্রাফটা করেছিলাম, এই যে এটা আমি এক্সেল থেকে করে সরাসরি এনে বসিয়ে দিয়েছি আর কি। আসলে সে কারণে তোমরা এরকম রেডিমেড দেখতে পাচ্ছ। এই কোনগুলো তো আর আমার এক্সেল এ হিসাব করা লাগেনি, এটা অটো চলে এসেছিল। তো তোমরা যেহেতু হাতে কলমে আঁকবে, তাই এটা তো জেনে নেওয়া ভালো যে কিভাবে হিসাবটা করতে হয়। এই যে এইভাবে নাম লিখবে, পাই চার্ট ফর দ্য নাম্বার অফ কার্স সোল্ড ইন ডিফারেন্ট লোকেশনস। এই ছিল আমাদের এক ধরনের গ্রাফ। আরেক ধরনের গ্রাফ হচ্ছে হিস্টোগ্রাম। দেখতে অনেকটা বার ডায়াগ্রামের মতোই মনে হয়, দেখাচ্ছি তোমাদের। এই যে হিস্টোগ্রাম, দেখো হিস্টোগ্রামটা হচ্ছে বারগুলো আর মাঝে কোনো গ্যাপ নেই। দেখো একটা যেখানে শেষ হয়েছে, ঠিক তার পরের বারটা সেখানেই শুরু হয়েছে আর কি আমাদের। এটা হচ্ছে হিস্টোগ্রামের বৈশিষ্ট্য আর কি, মানে কন্টিনিউয়াস ফর্ম এটা আমার চলতে থাকে। এখানে যে ডাটা সেটটা ব্যবহার করা হয়েছে, এই যে বইতে যে হিস্টোগ্রামটা তোমরা দেখতে পাচ্ছ, এই ডাটা সেটটা হচ্ছে আসলে ওদের এই আমাদের বইতে যেটা আছে, এই ডাটা সেটটা আর কি। ঠিক আছে, এখানে ওই অটোমোবাইল গ্রুপেরই একটা বড় সড়ো ডাটা সেট ছিল, যেটা আমরা আগের ক্লাসে শেয়ার করেছিলাম ওই অঙ্ক বোঝানোর জন্য, যে কেমন করে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করে। এই যে একটা বড় সড়ো ডাটা সেট ছিল, আমি একটু দেখিয়েছিলাম তোমাদের আগের ক্লাসে। এখানে প্রায় 180টা ডেটা আছে, 180টা অবজারভেশন আছে এই ডাটা সেটের মধ্যে। এই 180টা অবজারভেশনকে কিসের ডেটা সেট এখানে দেয়া হয়েছে, যে ওই অ্যাপোলো অটো গ্রুপ তাদের কেমন প্রফিট হয়েছে সেটার একটা ডেটা সেট আর কি। কি পরিমাণ সেল থেকে কেমন প্রফিট হয়েছে সেটা একটা ডেটা সেট। তো এখানে ফ্রিকোয়েন্সি টেবিল করা হয়েছে, খেয়াল করে দেখো টেবিলটা শর্টলি এখানে লেখা আছে, এই যে প্রফিট অ্যান্ড ফ্রিকোয়েন্সি। দেখো যে কতগুলো গাড়ি সেল, সরি মানে গাড়ি বিক্রি করতে যে কেমন প্রফিট হয়েছে, $200 থেকে $600 সেল হয়েছে, প্রফিট হয়েছে, সেল না প্রফিট। $600 থেকে $1000 প্রফিট হয়েছে, 1000 থেকে $1400 পর্যন্ত প্রফিট হয়েছে। এই হিসাবে দেয়া আছে কতগুলো গাড়ি
এরকম প্রফিটে সেল হয়েছে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি দেয়া আছে। দেখো ডান পাশে 8, 11, 23, 38 এগুলো দেয়া আছে, 45 এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো এইখানেও আমরা ওই ফ্রিকোয়েন্সি অনুযায়ী ওই বারের হাইট গুলো দেবো। বার বলতে আমি বুঝাচ্ছি, এই যে হিস্টোগ্রামটা ওরা এঁকেছে এখানে, এই যে বারের হাইট গুলো দিয়েছে আর কি, প্রতিটাই তো এক একটা আলাদা বার, এটা একটা বার, এক একটা আলাদা আলাদা বার। তো যার ফ্রিকোয়েন্সি যত, সেই অনুযায়ী হাইট দেয়া। এটা কিন্তু আমাদের এক্স এক্সিস, সরি এটা আমাদের ওয়াই এক্সিস আসলে, আর এটা হচ্ছে এক্স এক্সিস। বইতে তো আর এতটা ডিটেল যাই লিখিনি। এখন কিন্তু এক্স এক্সিস দেখো ওই ক্লাস ইন্টারভ্যাল গুলোকে বসানো হচ্ছে। প্রফিট, এই যে প্রফিট 200 থেকে 600, 600 থেকে 1000, 1000 থেকে 1400, 1400 থেকে 1800, 1800 থেকে 2200, এই ক্লাস ইন্টারভ্যাল গুলো বসানো হচ্ছে এক্স এক্সিস এ। আর ওয়াই এক্সিস এ ওই ফ্রিকোয়েন্সি আছে, যে নাম্বার অফ কতগুলো গাড়ি সেল হয়েছে ওই পরিমাণ প্রফিটের। সো এখন আমার এক্স এবং ওয়াই এক্সিস দুই ক্ষেত্রেই স্কেলিং প্রয়োজন হবে, যেহেতু এক্স এক্সিস এখন আমি সংখ্যাগুলো হিসেব করে বসাবো সে কারণে। তো স্কেলিংটা করতে যে আমাকে দেখতে হবে ভ্যালু গুলো কি আছে। প্রথমেই খেয়াল করে দেখো আমার ভ্যালু গুলো কিন্তু বড় বড়, 200 থেকে 600, 400 গ্যাপ দিয়ে, 600 থেকে 1000। তো 400 গ্যাপ দিয়ে একটা স্কোয়ারকে যদি এক করে ধরতে যাও, 200 থেকে 3400 পর্যন্ত পৌঁছানো তো পসিবল না, গ্রাফ পেপারের বাইরে চলে যাবে তোমার। সো ইউ হ্যাভ টু বি মোর ট্যাকটিক্যাল। কিরকম, তুমি একটু চেষ্টা করবে যেন একটা স্কোয়ারকে বেশি করে ধরা যায়। 50 করে ধরি, একটা স্কোয়ারকে 50 করে ধরলেই কিন্তু 4টা স্কোয়ারে আমার 200 হয়ে যায়, বা 8টা স্কোয়ারে 400 হয়ে যায়। আমি একটা স্কোয়ারকে 100 করে ধরি, আমি ইয়ের কথা বলছি, স্কেলিং এর কথা বলছি, এক্স এক্সিস এর স্কেলিংটা আর কি। আমরা গ্রাফ পেপারের টপ কর্নারে লিখে দেই না, যে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস একটা স্কোয়ারকে কত করে ধরছো, বা কতগুলো স্কোয়ারকে 1 ইউনিট করে ধরছো, ওয়াই অ্যাক্সিস কে কিভাবে ধরছো। এই স্কেলিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্কেলিং ছাড়া কিন্তু গ্রাফ পেপারটা অর্থহীন হয়ে যায়, ইনকমপ্লিট থাকে। তাই স্কেলিংটা মাস্ট আমাদের করতে হবে। তো যেটা বলছিলাম, তো এইভাবে আমরা ক্লাস ইন্টারভ্যাল গুলো বসিয়ে ফেলবো আর কি, এক্স অ্যাক্সিস এর স্কেলিং করার পর। ঠিক আছে, তো এখন এক্স অ্যাক্সিস এর স্কেলিংটা আমরা মনে করো এখানে বইতে যেটা দেখতে পাচ্ছ তোমরা, একটু একটু ভুল হয়েছে বইতে, আমি এটাই বলবো ভুল হয়েছে। কারণ হচ্ছে এখানে 0, আবার এখানেই বলছে 200 থেকে 600 শুরু করেছে। না, এটা ঠিক না, এটা একটু অন্যভাবে করা উচিত। আজকে যেহেতু আমাদের হাতে সময় নেই, আমি না হয় এটা নেক্সট ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই থাকুক। থ্যাংক ইউ সো মাচ।